দীর্ঘ অপেক্ষার পর আমি বলবো, কারণ বিএনপি বহু বছর ধরে নির্বাচনের জন্য লড়াই করে যাচ্ছে। নির্বাচন হলে বিএনপি হয়তো অনেক আগেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতো। সেই জায়গা থেকে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলেন এবং অনেক মানুষের সেই স্বপ্নের জায়গাটা পূরণ হয়েছে। আমরা তো একটা ক্যাবিনেট পেলাম, সেই ক্যাবিনেট নিয়ে যদি প্রথমে আপনার একটু মূল্যায়ন শুনতে চাই। এটা তো সাধারণ মানুষ, আপনাদের দলের নেতাকর্মীরা, বিশেষ করে তরুণরাও অনেক উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি নতুন কিছু নির্দেশনা দিচ্ছেন, নতুনভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন। ক্যাবিনেটটা কি আসলে সেই জায়গা থেকে ততটাই আশা জাগা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। আপনি প্রথমে যা বলছিলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার অধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, এবং সিস্টেম্যাটিকভাবে একটা ভয়ের কালচার আমাদের দেশে তৈরি করা হয়েছিল। তো এবারের নির্বাচনে মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে পেরে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এবং এই ভোটে বিএনপি জনগণের বিশাল একটা ম্যান্ডেট পেয়েছে, 2/3 মেজরিটি পেয়েছে। আমার মনে হয় 300 আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে 209টা, এবং শহীদদের সহ পেয়েছে 213টা। তো এই ভোটের পরে আমার যেটা মনে হয়েছে, চারিদিকে খবরের কাগজে আমি দেখেছি, মানুষের কথা বলেছি, মানুষের যে বুকের উপরে একটা পাথর চেপেছিল, পাথরটা সরে গিয়েছে। নির্মল বাতাস বওয়া শুরু করেছে আমাদের দেশে, গণতন্ত্রের বাতাস। আপনি যে ক্যাবিনেটের কথা বললেন, আমি বলবো একটা সুন্দর ক্যাবিনেট হয়েছে। এই ক্যাবিনেটে আমাদের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি চেষ্টা করেছেন নবীনদেরকে এখানে নিয়ে আসার। একটা বিশাল অংশ এই ক্যাবিনেটের নবীন, অনেকেই প্রথমবারের মতো ওনার মেম্বার পার্লামেন্ট হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। উনি এখানে প্রবীণদেরকে নিয়ে এসেছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রবীণদেরকে উনি নিয়ে এসেছেন মন্ত্রিসভায়। এবং অনেক যারা টেকনিক্যালি অনেক সাউন্ড, বিভিন্ন বিষয়ে দক্ষ, এমন ব্যক্তি এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। তাই আমি বলবো যে এখানে 3টি স্রোতের সংমিশ্রণ, নবীন, অভিজ্ঞতা এবং টেকনিক্যালি সাউন্ড। তো আমার মনে হয় যে ইটস এ ব্যালেন্সড একটা মন্ত্রিসভা। এবং তার চেয়েও আমি মনে করি যে জনাব তারেক রহমানের মন্ত্রিসভা দেখে এবং বিভিন্ন ক্যাবিনেট দেখে মনে হলো যে উনি এফিসিয়েন্সি গেইনের দিকে খুব বেশি নজর দিচ্ছেন, কীভাবে একটা এফিসিয়েন্ট সেটাকে মেজার কিভাবে করা হলো? মানে আপনাদের কোনো ইন্টারনাল পলিসি ছিল কিনা যে আসলে কে কোন কাজটায় বেশি এফিসিয়েন্ট হবে? যেমন কোনো মন্ত্রণালয় আমরা দেখছি যে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেমন 3টি মন্ত্রণালয়, সেটা ভবিষ্যতে এক করা হবে কিনা সেটা আমরা জানি না, সেরকম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে আমরা এরকম শুনতে পাচ্ছি যে আসলে এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো। এফিসিয়েন্সি গেইনের যে প্রথম স্টেজে উনি যে হোমওয়ার্কটা করেছেন, এবং মন্ত্রিসভা করার আগেই শুধু করেনি, অনেক মাস আগে থেকে উনি কাজটা করা শুরু করেছিলেন, যে কিভাবে আমরা ক্লাস্টারিং করতে পারি। কারণ আমাদের এখানে অনেক বেশি মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল, এবং অনেক খাত আছে যে খাতগুলো একটার সাথে একটা সাংঘাতিক সম্পর্কযুক্ত। এই খাতগুলো যদি একসাথে না থাকে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির মধ্যে না থাকে, তাহলে পরে একটার সাথে একটা ইনকোঅর্ডিনেশন হয়। তাতে করে হয় কি, এফিসিয়েন্সি লুজ হয়, সময় বেশি লাগে, সময় মতো কাজ করা যায় না। ফর এক্সাম্পল, আপনি দেখেন যে কৃষি এর আগে ছিল কৃষি মন্ত্রণালয়, এবং আরেকটা ভিন্ন মন্ত্রণালয় ছিল মৎস্য পশুপালন মন্ত্রণালয়। কিন্তু কৃষি মানে শস্য কৃষি, মাছের চাষ, মুরগি পালন, গরু পালন, ছাগল পালন, এগুলো কিন্তু একটার সাথে একটার একটা ইন্টার কানেক্টিভিটি আছে, এবং এই জন্য উনি এগুলোকে একসাথে মিলিয়ে কৃষি মন্ত্রণালয় করেছেন। মৎস্য হয়তো একজন সচিব থাকবেন, পশুপালন হয়তো একজন সচিব থাকতে পারেন, কৃষিতে একজন সচিব থাকতে পারেন, একাধিক প্রতিমন্ত্রী থাকতে পারে, কিন্তু তারপরেও তো একটা ব্রডার বাউন্ডারির মধ্যে কাজ করছে। তাতে করে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমবে, কাজের গতি বাড়বে, এবং আমরা আউটকাম অ্যাচিভমেন্টে অনেক বেশি এফিসিয়েন্সি গেইন করব। এই এক্সাম্পল উনি অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেও তৈরি করেছেন। আরেকটা যদি আমি উদাহরণ দেই, ধরেন পরিবহন, আগে নৌ পরিবহন ছিল একটা মন্ত্রণালয়, সড়ক ছিল একটা মন্ত্রণালয়, বিমান ছিল একটা মন্ত্রণালয়, আকাশপথে ছিল একটা মন্ত্রণালয়। সব পরিবহনগুলো কিন্তু একটা ক্লাস্টারের মধ্যে নিয়ে এসেছেন, এবং এই ক্লাস্টারিং করার জন্য
আমার মনে হয় যে আমাদের যে কাজের গতিশীলতা এবং আমাদের উন্নয়নের গতি অনেক বেশি ভবিষ্যতে বেড়ে So, এটা যাবে। তো আসলে খুবই গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়, খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি মন্ত্রণালয়কে যখন আপনি ক্লাস্টারের কথা বললেন, সেভাবে যদি এক করা হয় তাহলে একজন মন্ত্রীর পক্ষে এটাকে খুব সফলভাবে সামনে এগিয়ে নেওয়া, যে চ্যালেঞ্জগুলো আছে, যে প্রকল্পগুলো চলমান আছে বা সামনে আগামীতেও যেসব প্রকল্প আসবে সেগুলো মনিটর করা এবং দেখা, এটা কতটুকু কষ্টসাধ্য হবে এটা সেটা নির্ভর করবে আপনি মন্ত্রীর টিওয়ার্সটা কি। আপনি যদি মন্ত্রীকে বলেন মাইক্রো ম্যানেজ করতে, তাহলে অবশ্যই 3টি বা 4টি যে ভিন্ন So, ভিন্ন সেই বিভাগের জায়গা থেকে micromanage তার করা সম্ভব না। policy এখানে ব্যাপারে তার মন্ত্রীর একটা- কাজ হলো হাই লেভেল সুপারভিশন, হাই লেভেল পলিসি ওভারসাইট এন্ড পলিসি গাইডেন্স এবং হাই লেভেল বাজেট ম্যানেজমেন্ট। নট এটা হলো মন্ত্রীর কাজ। পলিসি, একদিকে তো পলিসি সে মন্ত্রী বুঝবেন নিশ্চয়ই, এবং ইমপ্লিমেন্টেশনটাও তার কিভাবে হলে এফেক্টিভলি ইমপ্লিমেন্টেড হতে পারে সেটাও বুঝতে হবে নিশ্চয়ই, এটাই আমরা আশা করতে পারি।